ইউটিউব চ্যানেলে বাংলা ব্যাকরণ আলোচনা চলছে। সকলকে স্বাগত জানাই। আমরা ধাতু এবং ক্রিয়াপদের যে বৈচিত্র্য সেই সম্পর্কে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছি। আজকে সেই বিষয়টিতে আবার অগ্রসর হব। আজকে মূলত একটু বিষয়টা বলে নিই। এখানে ধাতু এবং ক্রিয়াপদের বৈচিত্র্য প্রসঙ্গে আমরা ক্রিয়াপদের যে গঠনগত শ্রেণীবিভাগ করেছি, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া, সেই সমাপিকা ক্রিয়ার বিভিন্ন উপাদান। এখানে হচ্ছে ক্রিয়ার কাল, ক্রিয়ার প্রকার, ক্রিয়ার ভাব। তার মধ্যে আমরা এই ক্রিয়ার ভাব আলোচনা করে নিয়েছি এই কারণে সেখানে নবম শ্রেণীর যে পাঠ্য তালিকাভুক্ত বর্তমানে যে সিলেবাস আছে সেখানে ধাতু, শব্দ, প্রত্যয় ইত্যাদি ইত্যাদি আছে। তাহলে ধাতু থেকে ক্রিয়াপদকে সেখানে বাদ দেওয়া হয়েছে, কিন্তু একই অধ্যায়ে এই বিষয়টি আলোচনা করতে হয়। তাহলে কিন্তু এই বিষয়টি সহজে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। সেই জন্য আমি ক্রিয়ার ভাব যদিও তাদের নেই, কিছু কিছু বইয়ে উল্লেখ আছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রিয়ার কাল অর্থাৎ টেন্স। এই ক্রিয়ার কাল অর্থাৎ টেন্স অর্থাৎ আমরা ধরছি একে। ক্রিয়ার প্রকার যাকে বলা হয় এসপেক্ট, ক্রিয়ার ভাব হচ্ছে মুড, আর ক্রিয়ার বিভক্তি সাধারণত ব্যাকরণ বই আলোচনার মধ্যেই থাকে। এই বিষয়টি ক্লাসেও সেভাবে পড়ানো হয় না, আর সিলেবাসের মধ্যে সেভাবে অন্তর্ভুক্ত হয় না। মাঝে মাঝে আমরা দেখেছি যে সিলেবাসের মধ্যে থাকে, কিন্তু আলোচনা অবশ্যই যেতে হবে। কম্পিটিশন পরীক্ষায়, প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় এই বিষয়গুলি থেকে প্রশ্ন আসে এবং এই বিষয়টি সেই জন্য সামগ্রিকভাবে একটি অধ্যায়ের মধ্যে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। তাহলে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্রিয়ার কাল অর্থাৎ শুধু টেন্স এই বিষয়টি। তাহলে শুরু করি। এই ক্রিয়ার কাল বলতে আমরা কি বুঝি? ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া বর্ণিত কাজের ঘটনাকালকে বোঝায়, ঘটনাকালকে জানা যায়। অর্থাৎ ক্রিয়াপদের যে রূপের দ্বারা আমরা ক্রিয়াটি কখন ঘটছে অর্থাৎ তার সময়টা অর্থাৎ ঘটনা কালটাকে ধরতে পারি, তাকে আমরা বলি ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কালকে আমরা তিন ভাগে ভাগ করেছি: বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই তিনটি কাল সম্পর্কে আমরা আলোচনা সম্পূর্ণ করব। তারপরে আমরা যাব ক্রিয়ার প্রকার প্রসঙ্গে। ঠিক আছে? তাহলে প্রকার হয়েছে তিন প্রকার আমরা পেলাম। সে বর্তমান কালকে আমরা এখানে নিয়ে আসি। এই বর্তমান কাল আলোচনা শুরু হচ্ছে। বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স। বর্তমান কাল বলতে আমরা কি বুঝি না, যে ক্রিয়া সংগঠন কালটা হচ্ছে বর্তমান কাল। অর্থাৎ যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে বা চিরকাল হয় তার কালকে বলা হয় বর্তমান কাল। তাহলে বর্তমান কাল কাকে বলে না, বর্তমানে যে কাজটি সংঘটিত হয় তাকে আমরা বলছি বর্তমান কাল। যেমন সে যায়, আমি যাই, তারা যাচ্ছে, এগুলি সব বর্তমান কালের উদাহরণ। ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি অতীত কাল অর্থাৎ পাস্ট টেন্স। তাহলে অতীত কাল কি না, যে ক্রিয়ার সংগঠন কাল অতীত কাল, অর্থাৎ যে ক্রিয়ার সংগঠন কাল হচ্ছে অতীত কালে যেটি ঘটে গেছে। অর্থাৎ যে ক্রিয়া অতীতকালে সংঘটিত হয়ে গেছে এবং তার ফল বর্তমান নেই, কাজটা শেষ হয়ে গেছে, তার ফল কিন্তু এখন কোনো বর্তমান নেই, তার কালকে অতীতকাল বলা হয়। যেমন আমি গেলাম, তো গেলাম, তার ফল এখন আর বর্তমান নেই। সে গেল, সে চলে গেল, তার ফল এখন আর কোনো বর্তমান নেই। সেই জন্য এগুলো হচ্ছে অতীতকালের উদাহরণ। এরপর চলে যাচ্ছে ভবিষ্যৎকাল, যাকে বলা হচ্ছে ফিউচার টেন্স। ঠিক আছে? তো যে ক্রিয়ার সংগঠন কাল ভবিষ্যৎকালে, অর্থাৎ যে ক্রিয়া ভবিষ্যৎকালে সংঘটিত হবে তার কালকে ভবিষ্যৎকাল বলে। অর্থাৎ কাজটি এখনো হয়নি, ঘটনাটি ঘটেনি, ভবিষ্যৎকালে ঘটবে, তার কালকে আমরা বলছি ভবিষ্যৎকাল। যেমন আমি যাব, তাহলে এখনো যাইনি, যাব। তুমি যাবে, তুমিও এখনো যাওনি, তুমি যাবে। এই হচ্ছে কাল। তাহলে বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল, এই সমাপিকা ক্রিয়ার বিভিন্ন উপাদানের মধ্যে ক্রিয়ার কাল প্রসঙ্গে আমরা আলোচনা করলাম। এরপর আমরা ক্রিয়ার প্রকার অর্থাৎ যাকে আমরা বলেছি অ্যাসপেক্ট, সেই ক্রিয়ার প্রকার সম্পর্কে আমরা আলোচনা চলে যাচ্ছি। তো ক্রিয়ার প্রকার সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা বিষয়টা বলে নিই। একটি উদাহরণ দিচ্ছি। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, সে তো নিত্য উঠে। সূর্য পূর্ব দিকে উঠছে আর সূর্য পূর্ব দিকে উঠেছে,
এই তিনটি যে ক্রিয়াপদ আমরা বললাম, উঠে, উঠছে, উঠেছে, এই তিনটি শুনতে মনে হচ্ছে একই, কিন্তু সূক্ষ্মতার বিচারে যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে তার মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেই জন্য এই যে ক্রিয়া সংগঠনের কাল, এই ক্রিয়া সংগঠনের কালের সূক্ষ্মতার বিচারে ক্রিয়ার কালকে অর্থাৎ টেন্সকে আমরা আরো 4টি ভাগে ভাগ করব। এই 4টি ভাগ কি কি? 4টি ভাগ হচ্ছে সাধারণ বা নিত্য, ঘটমান, পুরা ঘটিত এবং নিত্যবৃত্ত। কি বললাম? সাধারণ বা নিত্য, 2 হচ্ছে ঘটমান, 3 নম্বর হচ্ছে পুরা ঘটিত এবং 4 হচ্ছে নিত্যবৃত্ত। তাহলে ক্রিয়ার প্রকারকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি, সাধারণ বা নিত্য, ঘটমান, পুরা ঘটিত এবং নিত্যবৃত্ত। এই যে 4টি ভাগে আমরা ভাগ করলাম, তার পূর্বে আমরা আলোচনা করেছি টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল সম্পর্কে। ক্রিয়ার কাল সম্পর্কে শুধু টেন্স আমরা আলোচনা করেছি, সেখানে আমরা মূলত ক্রিয়ার কালকে 3টি ভাগে ভাগ করেছি, বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। এরপরে যে আমরা বললাম যে ক্রিয়ার প্রকার হচ্ছে আবার 4টি, এই 4টি ভাগকে আমরা সেই 3টি কালের রূপ ধরে বিচার করব। অর্থাৎ বর্তমান কালে যখন আমরা যাব তখন সাধারণ বা নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান এবং নিত্যবৃত্ত বর্তমান, এই 4টি ভাগে ভাগ করব, আলোচনা করব। অতীতকালে যখন আমরা যাব তখন সাধারণ অতীত বা নিত্য অতীত, ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত এবং নিত্যবৃত্ত অতীত। ভবিষ্যৎকালে যখন আমরা যাব সেখানেও আমরা এইভাবে আলোচনা করব, সাধারণ বা নিত্য ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরা ঘটিত ভবিষ্যৎ, নিত্যবৃত্ত ভবিষ্যৎ। ঠিক আছে, সেই বিষয়টিতে আমরা অগ্রসর হচ্ছি। তাহলে প্রথমে আমরা বর্তমান কালকে নিয়ে আসছি, সেই বর্তমান কালের সঙ্গে আমরা ক্রিয়ার প্রকার 4টি যোগ করে এরপর আলোচনা শুরু করব। তাহলে বর্তমান কাল আগে আলোচনা হয়েছে, বর্তমান কালে যে 4টি ভাগের কথা আমরা বললাম, এখানে 2টি লিখেছি, আরো 2টি লিখে আমরা আলোচনা শীঘ্রই শুরু করছি। তাহলে প্রথমে সাধারণ বা নিত্য বর্তমান, একে সামান্য বলা হতো পূর্বে। তাহলে সাধারণ বা নিত্য বর্তমান বলতে আমরা কি বুঝি? যেটাকে বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট। এই সাধারণ বা নিত্য বর্তমান কি না, যেখানে ক্রিয়াটি স্বভাবত ঘটে বা বারবার ঘটে থাকে। তাহলে ক্রিয়াটি স্বভাবত ঘটে এবং বারবার ঘটে থাকে, সেরকম বুঝাইলে আমরা তাকে বলবো সাধারণ বা নিত্য বর্তমান কাল। ঠিক আছে, তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, তো সে তো নিত্য, নিয়মিত ওঠে সূর্য। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান কালের একটি প্রকৃষ্ট উদাহরণ। এরপরে প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে সাধারণ বা নিত্য বর্তমান কাল বললাম, এই সাধারণ বা নিত্য বর্তমান কালের রূপটি কি করে খুঁজে পাবো? একটি ধাতু সহযোগে আমরা পুরুষ ধরে সেগুলো আলোচনা করব প্রত্যেকটি বিভাগে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কি বলা হয়েছে? কর ধাতু দিয়ে আমরা শুরু করছি। তাহলে কর ধাতুর উত্তম পুরুষে কর যুক্ত ই সমান করি। ঠিক আছে, এটা উত্তম পুরুষ, আমি আমার উত্তম পুরুষ, মধ্যম পুরুষ। কর ধাতু যুক্ত মধ্যম পুরুষে অ, তাহলে কর ধাতু যুক্ত অ সমান কর, তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা। ঠিক আছে, মধ্যম পুরুষ। আর প্রথম পুরুষে কি? কর ধাতু যুক্ত প্রথম পুরুষে এ সমান করে, কিংবা সম্মানার্থে যদি আমরা বলি কর যুক্ত এন সমান করেন। তাহলে এই যে রূপটি আমরা পাচ্ছি, এই রূপটি হচ্ছে সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান কালের রূপ। এই সূত্রটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো সময় এই ক্রিয়ার কাল এবং প্রকার বিষয়টি সহজে আমরা খুঁজে নিতে পারবো এবং বোঝানোর ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, যেমন যদি বলি যে মন্ত্র শক্তি আজকাল বিশ্বাস করো না, কেননা কেউ করে না কিন্তু আমি করি। একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিলাম, মন্ত্র শক্তিতে কেউ তোমরা বিশ্বাস করো না, কেননা কেউ করে না কিন্তু আমি করি। তাহলে কর, করে, করি ইত্যাদি একটা রূপের মধ্যে হলে এটা কিন্তু নিত্য বা সাধারণ বর্তমান কালের রূপ। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ যেটা ঘটনাটা ঘটছে তাকে আমরা বলছি ঘটমান। এই বর্তমান কালের রূপ 2 নম্বরে আমরা চলে এলাম। যে ক্রিয়ার কাজ এখনো সংঘটিত হচ্ছে তার কালকে বলা হয় ঘটমান বর্তমান কাল। অর্থাৎ বর্তমান কালে যখন কাজটি সংঘটিত হচ্ছে, এখনো চলছে কাজটা রানিং, তখন তাকে আমরা কি বলছি? যে ঘটমান বর্তমান কাল। যেমন সূর্য পূর্ব দিকে উঠছে, তাহলে সূর্য এখনো উঠছে, কাজটা চলছে রানিং। আগে কি বলেছিলাম? সূর্য পূর্ব দিকে ওঠে। এই বর্তমান কালেরই 2টি রূপ, কিন্তু একটি উঠে আর একটি উঠছে, দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। তো যাই হোক, তাহলে যখন আমরা দেখবো যে বর্তমান কালে কাজটি সংঘটিত হচ্ছে, এখনো কাজটা চলছে, তার রূপকে বা তার কালকে আমরা বলছি ঘটমান বর্তমান কাল। ঠিক আছে, যেমন ওই একই
যে ছক, সেই ছক অনুযায়ী এখানে বিশ্লেষণ করা আছে যে উত্তম পুরুষের কর ধাতু যোগে কি করব, ইতে যুক্ত আজ ধাতু যুক্ত ই সমান করিতেছি। মধ্যম পুরুষে কি হবে, কর ধাতু যুক্ত ইতে যুক্ত আজ ধাতু যুক্ত অ সমান করিতেছ। অর্থাৎ এখানে উত্তম পুরুষে আমি আপনাকে করিতেছি, ঠিক আছে। এটা যদি আমরা চলিত বাংলায় চলে যাই কি হবে, ক্রিয়াপদটি করছি, আর এখানে করিতেছ মানে করছো। আর প্রথম পুরুষে কর ধাতু যুক্ত ইতে যুক্ত আজ ধাতু যুক্ত এ সমান করিতেছে, ঠিক আছে। এখানে একটা সহজ সূত্র বলে দিই, এই ঘটমান রূপটাকে খুঁজে পেতে সবচেয়ে সুবিধা কি, ক্রিয়াপদের সঙ্গে তেছি তেছ তেছেন থাকে, ঠিক আছে। তেছি তেছ তেছেন, এটা আমরা ছোটবেলা থেকে আমাদেরকে এভাবে শেখানো হতো। তাহলে এই ঘটমান রূপ থেকে সহজে আমরা খুঁজে পাবো, ঠিক আছে। বুঝা গেল ঘটমান বর্তমানের রূপটা আমরা কি করে পাবো। যেমন এখানে একটা বড় উদাহরণ দিয়ে দিচ্ছি, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি, কবি জীবনানন্দ দাশের বর্ণনা সেনের একটি কবিতা লাইন। তো সেখানে উনি কি বলছেন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি, 1000 বছর থেকে হাঁটতে, তাহলে এখনো হাঁটিতেছি, এই যে উত্তম পুরুষে তেছি করিতেছি হাঁটছেন, ঠিক আছে। তাহলে দুটো আমাদের আলোচনা হলো। ক্রিয়া প্রকারের যে 4টি ভাগ, সেখানে বর্তমান কাল ধরে আমরা আলোচনা করছি। তাহলে এবার আমরা চলে যাচ্ছি পুরা ঘটিত বর্তমান কাল, যাকে ইংরেজিতে বলছে প্রেজেন্ট পারফেক্ট, পুরা ঘটিত বর্তমান কাল, ঠিক আছে। এখানে কি হয়, যে ক্রিয়া নিষ্পন্ন হয়ে গেছে, ক্রিয়ার কাজটা সংগঠনটা হয়ে গেছে, কিন্তু তার ফল এখনো বর্তমান, অর্থাৎ ফলাফলটা বাকি আছে, তার কালকে বলে পুরা ঘটিত বর্তমান কাল, ঠিক আছে। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া আছে যে মা আজ ইলিশ মাছ রান্না করেছেন, ঠিক আছে। মা আজ ইলিশ মাছ রেঁধেছেন, তাহলে মা ইলিশ মাছ সুন্দর করে রান্না করেছেন, ঠিক আছে, খেতে মনে যাচ্ছে। তাহলে মা আজ ইলিশ মাছ রান্না করেছেন, কিন্তু রান্নাটা করা আছে, এখনো তো খায়নি, অর্থাৎ ক্রিয়ার যে সংগঠন কালটা, সেই সংগঠন কালটা ঘটে গেছে, কিন্তু ফল এখনো বাকি আছে, ঠিক আছে। তাহলে এই রূপটিকে আমরা কিভাবে খুঁজে পাবো, সেই সূত্রটি এখানে আলোচনা করা হচ্ছে। উত্তম পুরুষে কর যুক্ত ইয়া যুক্ত আজ ধাতু যুক্ত ই, আমরা উত্তম পুরুষ, তাহলে কর ধাতু যুক্ত ইয়া যুক্ত আজ ধাতু যুক্ত ই সমান করিয়াছি, ঠিক আছে। আমরা আগে বলেছি যে ক্রিয়াপদগুলিকে সহজভাবে খুঁজে নেওয়ার জন্য সাধু রূপে যদি আমরা চলে যাই না, তাহলে চলিত রূপটা সহজে খুঁজে পাবো। তাহলে করিয়াছি আমরা করেছি। মধ্যম পুরুষে কর ধাতু যুক্ত ইয়া যুক্ত আজ ধাতু যুক্ত অ সমান করিয়াছ, তুমি তোমরা, আপনি আপনারা, তুই তোরা, ঠিক আছে। করিয়াছ মানে করেছ। প্রথম পুরুষে কর ধাতু যুক্ত ইয়া যুক্ত আজ ধাতু যুক্ত এ সমান করিয়াছে, ঠিক আছে। তাহলে এখানে এ আছে, তাহলে ই অ এ, শেষটি শুধু পাল্টে যাচ্ছে, এই পুরুষ অনুযায়ী ক্রিয়ারূপটি কি সুন্দর পাল্টে গেল, ঠিক আছে। অথচ প্রত্যেকটি হচ্ছে এই পুরাকৃত বর্তমান কালের রূপ। তাহলে বোঝা গেল। আগের থেকে যেমন আমরা বলেছি যে ঘটমান কি করে আমরা খুঁজব, যে কোনো রূপের ক্ষেত্রে, বর্তমান হোক, অতীত হোক বা ভবিষ্যৎ হোক, সাধারণ একটা সূত্র কি বললাম যে তেছি তেছ তেছেন যদি থাকে ক্রিয়াপদের সঙ্গে সাধু রূপে, তাহলে আমরা সহজেই কিন্তু ঘটমানটিকে খুঁজে পাই। আর পুরা ঘটিত কি করে খুঁজে পাবো, পুরা ঘটিত আছি, এই যে আছি আছো আছেন, আছি আছো আছেন যদি থাকে ক্রিয়াপদের সঙ্গে, তাহলে সেটি হবে পুরা ঘটিত, ঠিক আছে। বোঝা গেল। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বর, যেটি আমরা ক্রিয়ার প্রকারে বলেছি যে সাধারণ বা নিত্য, ঘটমান, পুরাঘটিত, নিত্যবৃত্ত, ঠিক আছে। তাহলে নিত্যবৃত্ত বর্তমান কাল ধরে আলোচনা, এখানে বর্তমান নেই, আমরা নিত্যবৃত্ত বর্তমান কালে চলে যাচ্ছি। বর্তমানে যে কাজটি বারবার অনুষ্ঠিত হয় সেই ক্রিয়ার কালকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। বর্তমান কালে যে কাজটি বারবার অনুষ্ঠিত হয়, এটা কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য, সব বইয়ে কিন্তু এই বিষয়টা আলোচনা করে না, কারণ এটাকে একটু অন্যভাবে ধরা হয়। কিন্তু সূক্ষ্ম পার্থক্যের বিচারে যেহেতু আমরা ক্রিয়ার প্রকার আলোচনা করছি, সেই জন্য এই ভাগকে আমাদেরকে নিয়ে আসতে হয়েছে। তাহলে আমি নিয়মিত কম্পিউটার শিখি, অর্থাৎ নিয়মিত কম্পিউটার শিখি, এটি কিন্তু নিত্যবৃত্ত বর্তমান কালে সঠিক উদাহরণ। কিংবা যদি আমরা বলি যে গ্রীষ্মকালে চাষিরা মাঠে কাজ করে, সেটাও কিন্তু বলা যায়, কারণ গ্রীষ্মকালে একটা সময় ধরে ওরা কিন্তু কাজটা করে, ঠিক আছে, এবং সেটা বর্তমান কালেই অনুষ্ঠিত হচ্ছে। তাহলে 4টি ভাগ আমাদের হয়ে গেল। এরপরও আরেকটি বাড়তি বিষয় এখানে পাচ্ছি কি, ঐতিহাসিক বর্তমান কাল। এটা কিন্তু ক্রিয়ার প্রকারের কোনো ভাগ নয়, এটা কিন্তু আলাদা ভাগ, কিন্তু হলো বর্তমান কালের সঙ্গে এটাকে আলোচনা করতে হবে, কারণ এটা ঐতিহাসিক বর্তমান কাল। যেহেতু এই নামটির মাধ্যমে পরিষ্কার আমরা কি বুঝতে পারছি যে বর্তমান কাল অর্থাৎ ইতিহাস। তাহলে ইতিহাস মানে কি, অতীত। তাহলে বর্তমান কাল আবার ইতিহাস দুটো কিভাবে একসঙ্গে হয়, এখানে কি বিষয়টা,
না ঐতিহাসিক কোনো ঘটনাকে যখন আমরা আলোচনা করি বা কিছু একটা বলি, সেই ঘটনাটাকে বোঝানোর সময় অতীতকালের ক্রিয়া সাধারণ বর্তমানের রূপ হয়। অর্থাৎ ঘটনাটা ইতিহাসের, কিন্তু যে ক্রিয়াপদটি অতীতকালের হওয়া উচিত ছিল তার বদলে আমরা বর্তমান কালের ক্রিয়াটি বসিয়ে দিই। সেই জন্য একে বলা হচ্ছে ঐতিহাসিক বর্তমান কাল। তাহলে মনে রাখতে হবে যে ঐতিহাসিক বর্তমান কালকে বলে না, ঘটনাটি হবে ইতিহাসের কিন্তু ক্রিয়াপদটি হবে বর্তমান কালে। যেমন বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1820 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন, সেটা অতীত হয়ে গেছে, কিন্তু ক্রিয়াপদটি করেন, এই কর্ম হচ্ছে বর্তমান কালের রূপ। তাহলে এটি হচ্ছে ঐতিহাসিক বর্তমান। যদি বলা হতো যে বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে কিন্তু সেটা বর্তমান কালের রূপ হতো না, করেছিলেন। ঠিক আছে, এখানে করেন যেহেতু আছে, সেটা হচ্ছে বর্তমান কালের রূপ, সেই জন্য এটি হচ্ছে ঐতিহাসিক বর্তমান কালের একটি উদাহরণ। বিষয়টি আশা করছি বোঝা গেছে এবং ভালো লেগেছে। এই ক্রিয়ার প্রকার আলোচনা প্রসঙ্গে আমরা প্রথমে বর্তমান কাল ধরে বর্তমান কালের যে 4টি রূপ, সেই 4টি রূপ আমরা আলোচনা করলাম। এরপর আমরা প্রবেশ করব অতীতকালে। ঠিক আছে, অতীতকালে যে ক্রিয়ার সূক্ষ্মতার বিচারে যে শ্রেণী বিভাগ, সেগুলি আলোচনা শুরু করছি। সাধারণ বা নিত্য অতীতকাল, পাস্ট ইনডিফিনাইট। সাধারণ বা নিত্য অতীতকাল, যে ক্রিয়া অতীতকালে সম্পন্ন হয়ে গেছে তার ফল বর্তমান নেই, তাকে সাধারণ অতীতকাল বলে। এটা মোটামুটি অতীতকালের মতোই। অর্থাৎ যে ক্রিয়াটি অতীতকালে সম্পন্ন হয়ে গেছে তার ফল এখন আর কোনো বর্তমান নেই, তাকে আমরা বলছি সাধারণ বা নিত্য অতীতকাল। যেমন আমি গতকাল স্কুলে অনুপস্থিত ছিলাম, অর্থাৎ আমি গতকাল স্কুলে যাইনি, অনুপস্থিত ছিলাম। এই ছিলাম, এই ক্রিয়াটি কিন্তু সাধারণ বা নিত্য অতীতকালের উদাহরণ। তাহলে রূপটি কিভাবে পাবো না, উত্তম পুরুষে কর ধাতু যুক্ত ইল যুক্ত আম সমান করিলাম। ঠিক আছে, তারপর মধ্যম পুরুষে কর ধাতু যুক্ত ইল যুক্ত এ সমান করিলে। প্রথম পুরুষে কর ধাতু যুক্ত ইল যুক্ত অ সমান করিল। এই রূপটি হচ্ছে সাধারণ বা নিত্য অতীত। আরেকটা বিষয় বলে দিই, যদি ইল প্রত্যয় থাকে, এই ইল প্রত্যয় থাকলে অতীতকালের রূপ হয়। আর ই ব হস্যই ব ইব থাকলে কি হয়, ভবিষ্যৎকালের রূপ হয়, বাকি বর্তমান হবে স্বাভাবিক। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি ঘটমান অতীত। অর্থাৎ ঘটমান বিষয়টা আগেই বলেছি যে কাজটা রানিং চলতে থাকে। তাহলে রানিং চলছে, বর্তমানে চললে ঘটমান বর্তমান হয়। তাহলে অতীতকালে যেহেতু, তাহলে অতীতকালে যে কাজটি রানিং চলছিল, অর্থাৎ যে ক্রিয়ার কাজ অতীতকালে সংঘটিত হচ্ছিল বা চলছিল তার কালকে ঘটমান অতীতকাল বলে। পূর্বে ঘটছিল, রানিং চলছিল কাজটা। যেমন তখন জোরে বাতাস বইছিল, অর্থাৎ বাতাস বহিতেছিল, বইছিল। ঠিক আছে, কখন, তখন, অর্থাৎ অতীতে চলছিল। ইল বহিতে ছিল, তাহলে ইল আছে, অতীতকাল অবশ্যই হবে। রূপটি খুঁজে নিচ্ছি আমরা। উত্তম পুরুষে কর ধাতু যুক্ত ইতে যুক্ত আজ ধাতু যুক্ত ইল প্রত্যয় আম সমান করিতে ছিলাম। মধ্যম পুরুষে কর ধাতু যুক্ত ইতে যুক্ত আজ ধাতু যুক্ত ইল যুক্ত এ সমান করিতে ছিলে। আর প্রথম পুরুষে কর ধাতু যুক্ত ইতে যুক্ত আজ ধাতু যুক্ত ইল যুক্ত অ সমান করিতে ছিল, ছিলে অ। তাহলে আম এ অ, এই তিনটি পুরুষের তিনটি রূপ অতীতকালে। ঠিক আছে, রূপটি আমরা এখানে খুঁজে পেলাম ওই প্রকার হিসেবে। এরপর আমরা চলে যাচ্ছি পুরা ঘটিত অতীতকাল, অর্থাৎ পাস্ট পারফেক্ট। এটা ঘটমান অতীত হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস ছিল, আর পুরা ঘটিত অতীত হচ্ছে পাস্ট পারফেক্ট। মূলত বিষয়টা কি, অতীতকালে যে কাজ আরম্ভ হয়ে অতীতেই শেষ হয়ে গেছে, কাজটা অতীতকালে শুরু হয়েছিল এবং অতীতেই সম্পন্ন হয়ে গেছে, তার ফল আর নেই, বর্তমানে কোনো ফল নেই, এরকম যদি বুঝায় তখন তাকে আমরা বলি পুরা ঘটিত অতীতকাল। যেমন 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হয়েছিল। যুদ্ধটা 1757 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, তখন শেষ হয়ে গেছে, এখন আর কোনো ফল নেই। ঠিক আছে, উত্তম পুরুষে রূপটা আমরা খুঁজে নিচ্ছি। উত্তম পুরুষে ক যুক্ত ইয়া যুক্ত আজ ধাতু যুক্ত ইল যুক্ত আম, পাল্টে গেল কিন্তু একটু। ঠিক আছে, ক ধাতু যুক্ত ইয়া, এই যে ইয়া আছে এখানে ছিল কি, ইতে ছিল। ঠিক আছে, মনে পড়ছে কি বলেছিলাম, আর আছে আছে আছে। তাহলে ক ধাতু যুক্ত ইয়া যুক্ত আজ ধাতু যুক্ত ইল যুক্ত আম সমান করিয়া ছিলাম। মধ্য পুরুষে কর ধাতু যুক্ত ইয়া যুক্ত আজ ধাতু যুক্ত ইল যুক্ত এ সমান করিয়া ছিলে। প্রথম পুরুষে কর ধাতু যুক্ত ইয়া যুক্ত আজ ধাতু যুক্ত ইল যুক্ত অ সমান করিয়া ছিল। ঠিক আছে, পুরুষ অনুযায়ী আমরা এই পুরা ঘটিত অতীতকালে যে প্রকার বা এসপেক্ট সেটা খুঁজে পেলাম। ঠিক আছে,
অতীতকালের যে চারটি ভাগের মধ্যে, ক্রিয়ার প্রকারের চারটি ভাগের মধ্যে শেষ বিভাগ হচ্ছে নিত্য বৃত্ত অতীতকাল, অর্থাৎ হ্যাবিচুয়াল পাস্ট। ঠিক আছে, নিত্য বৃত্ত অতীতকাল। এই নিত্যবৃত্ত কথাটির অর্থ হচ্ছে যেটা প্রায় ঘটিত। ঠিক আছে, সেটা বর্তমান কালেও হতে পারে, অতীতকালে হতে পারে এবং ভবিষ্যৎকালেও হতে পারে। সহজে মনে রাখার বিষয়। অতীতে কোনো কাজ প্রায় ঘটতো, এরূপ অর্থে ক্রিয়ার যে কাল হয় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে। অতীতকালে কোনো একটা কাজ প্রায় ঘটতো, এইরূপ অর্থে যে কালটি হয় তাকে আমরা বলছি নিত্যবৃত্ত অতীতকাল। যেমন আমরা নদীর ধারে বেড়াতে যেতাম। আমরা নদীর ধারে বেড়াতে যেতাম মানেটা কি বোঝাচ্ছে? যে আমরা প্রায় বেড়াতে যেতাম নদীর ধারে। কিংবা আমরা হয়তো বলতে পারি যে তখন গ্রামে আমাদের প্রায় শীতকালে যাত্রার আসর বসতো, অর্থাৎ শীতকালে যাত্রা হতো গ্রামে। এরকম যদি ভাবটি বোঝায় তখন তাকে আমরা বলবো নিত্যবৃত্ত অতীতকাল। এই রূপটা কিভাবে বুঝতে পারবো? উত্তম পুরুষে কর যুক্ত ইত যুক্ত আম সমান করিতাম, মধ্য পুরুষে কর যুক্ত ইত যুক্ত এ সমান করিতে, আর প্রথম পুরুষে কর যুক্ত ইত যুক্ত অ সমান করিত। অতীতকালের ক্রিয়ার প্রকারের যে চারটি রূপ আমরা আলোচনা করলাম। এরপর আমরা চলে যাচ্ছি ভবিষ্যৎকাল প্রসঙ্গে। তাহলে এই ভবিষ্যৎকালে যে চারটি রূপ, সেই চারটি রূপ আমরা একই জায়গায় আলোচনা করার চেষ্টা করছি, কিন্তু ভুল করলাম। বোর্ডে ভাবলাম জায়গাটা খুলে যাবে, কিন্তু জায়গাটা আমি মুখে বলে দিচ্ছি বিষয়টা। ভবিষ্যৎকাল সাধারণ বা নিত্য ভবিষ্যৎকাল, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট। যে ক্রিয়া এখনো সংগঠিত হয়নি, পরে হবে, তার কালকে সাধারণ ভবিষ্যৎকাল বলে। অর্থাৎ যেটা ভবিষ্যৎকাল সেটাই সাধারণ ভবিষ্যৎকাল। যেমন পরিশ্রম না করলে সাফল্য পাবে না, অর্থাৎ ভবিষ্যতে তুমি পরিশ্রম করো, তারপর তুমি সাফল্য পাবে। ঠিক আছে, উত্তম পুরুষে কর ধাতু যুক্ত ইব যুক্ত অ সমান করিব, এই যে ইব। ঠিক আছে, মধ্যম পুরুষে কর ধাতু যুক্ত ইব যুক্ত এ সমান করিবে, আর প্রথম পুরুষে কর ধাতু যুক্ত ইব যুক্ত এ সমান করিবে। আমি প্রতিটাতে এই কর ধাতু দিয়ে কিন্তু উদাহরণ দিয়েছি। কর মানে শুধু যে কর ধাতু দিয়ে হবে এমন কোনো ব্যাপারটা নয়, যে কোনো ধাতু দিয়ে, শুধু এই রূপটি আমাকে বুঝিয়ে নিতে হবে। অর্থাৎ এখানে কর দিয়ে সুবিধার জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে কর মানে যে শুধু কর ধাতু ছাড়া অন্য কোনো ধাতুর সঙ্গে হবে না ক্রিয়াপদ, এমন কোনো ব্যাপার নয়। ঠিক আছে, যাই হোক, এরপর তুই চলে আসছি ঘটমান ভবিষ্যৎকাল, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস। যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে চলতে থাকবে তাকে ঘটমান ভবিষ্যৎকাল বলে। অর্থাৎ ঘটমান মানে আগে বলেছি যে অতীতে যখন চলছিল সেটা ঘটমান, বর্তমানে যখন চলছে সেটাও ঘটমান, আর ভবিষ্যতে যখন চলতে থাকবে বা ঘটবে ঘটনাটা, তখন তাকে আমরা বলছি ঘটমান ভবিষ্যৎকাল। যেমন আমরা এক সময় সমুদ্র তীরে বেড়াতে থাকবো, এখনো যাইনি। ঠিক আছে, ভবিষ্যতে যাব, তখন আমরা সেই সমুদ্র তীরে বেড়াতে থাকবো। ঠিক আছে, থাকিব, ইব। তাহলে উত্তম পুরুষে কর ধাতু যুক্ত ইতে যুক্ত থাক যুক্ত ইব যুক্ত অ, তাহলে করিতে থাকিব মানে বেড়াতে থাকবে। যে বললাম যে কর ধাতু আছে, এখানে কি আছে? বেড়াতে থাকবো। বেড়াতে সঙ্গে যা ধাতু আছে আর কি, সে ধাতু আছে। ঠিক আছে, এবার মধ্য পুরুষে কর যুক্ত ইতে যুক্ত থাক যুক্ত ইব যুক্ত এ সমান করিতে থাকিবে, আর প্রথম পুরুষে কর যুক্ত ইতে যুক্ত থাক যুক্ত ইব যুক্ত এ সমান করিতে থাকিবে। বিষয়টা কি? অর্থাৎ প্রথম পুরুষে তিনি বেড়াতে থাকবেন, আর এখানে হচ্ছে মধ্য পুরুষে তুমি বেড়াতে থাকবে বা আপনি বেড়াতে থাকবেন, ব্যাপারটা একই আর কি, সেই জন্য একই রয়ে গেছে দুটোই। 3 পুরা ঘটিত ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট। যে ক্রিয়ার কাজ অতীতে ঘটেছে অথচ কালরূপ ভবিষ্যতে রেখে পুরা ঘটিত ভবিষ্যৎ কাল বলে। এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। পুরা ঘটিত ভবিষ্যৎ কাল বলতে আমরা কি বুঝি? এর অপর নাম হচ্ছে সন্দিগ্ধ অতীতকাল। সন্দিগ্ধ অতীতকাল কেন বলা হচ্ছে কাজটা? না, মনে হচ্ছে কি যে কোন একটা ঘটনা অতীতকালে ঘটে গেছে, কিন্তু তার ক্রিয়ার যে কাল রূপ, সেই রূপটি হচ্ছে ভবিষ্যৎকাল। এরকম যদি বুঝায় তখন তাকে আমরা বলছি পুরা ঘটিত ভবিষ্যৎকাল বা সন্দিগ্ধ অতীত। যেমন হয়তো বইটা তুমি পড়ে থাকবে, একটু ভালো করে ভাবলে বুঝতে পারো পরিষ্কার যে কি বলতে চাইছে। হয়তো তুমি বইটা পড়ে থাকবে, তার মানে কি বইটা আমার পড়া হয়ে গেছে, অর্থাৎ অতীতকালে কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু এখানে ক্রিয়াপদ কোনটি? থাকবে। এই যে ইব আছে, এটা ভবিষ্যৎকালের রূপ, সেই জন্য এটা বলা হচ্ছে সন্দিগ্ধ অতীত। কেন সন্দিগ্ধ অতীত বলা হচ্ছে? কারণ এই যে কাল রূপ এটা পাচ্ছি আমরা পুরা ঘটিত ভবিষ্যৎকালে, এখানে একটা সন্দেহের ভাব আছে যে বইটা তুমি পড়েছো কি পড়নি, হয়তো তুমি পড়ে থাকবে, কিংবা হয়তো আমি বললাম হয়তো গল্পটা তোমাদের বলে থাকবে, তাহলে গল্পটা আমি বলেছি কি না সন্দেহ হচ্ছে আমার, কিন্তু কাল রূপটা হচ্ছে ভবিষ্যৎকালের। সেই জন্য কি বলছে যে যে ক্রিয়ার কাজ অতীতে ঘটেছে অথচ কাল রূপ ভবিষ্যতে, একে পুরা ঘটিত ভবিষ্যৎকাল বলে। এই কালে সন্দেহের ভাব থাকার জন্য একে সন্দিগ্ধ অতীতকাল বলে। ঠিক আছে, ক্রিয়ার রূপটা আমরা খুঁজে নিচ্ছি।
উত্তম পুরুষে কর যুক্ত ইয়া যুক্ত থাক যুক্ত ইব যুক্ত অ সমান করিয়া থাকিব, অর্থাৎ বলিয়া থাকিব, গল্পটি বলিয়া থাকিব, তাই তো। মধ্যম পুরুষে কর যুক্ত ইয়া যুক্ত থাক যুক্ত ইব যুক্ত এ করিয়া থাকিবে, অর্থাৎ গল্পটা তুমি বলিয়া থাকিবে। প্রথম পুরুষে কর যুক্ত ইয়া যুক্ত থাক যুক্ত ইব যুক্ত এ, অর্থাৎ করিয়া থাকিবে। বিষয়টা কি, প্রথম পুরুষ আর মধ্যম পুরুষের এখানে অন্য একজনকে যখন বুঝাচ্ছে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে সেই বিষয়, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি নিত্যবৃত্ত ভবিষ্যৎকাল। এখানে এই ভবিষ্যৎকালে যে কাজ বারবার ঘটতে থাকবে, নিত্যবৃত্ত মানে তাই বলেছি, ভবিষ্যৎকালে যখন কোনো একটা কাজ বারবার ঘটতে থাকবে তখন তাকে আমরা বলবো নিত্যবৃত্ত ভবিষ্যৎকাল। যেমন তিনি তখন যাতায়াত করতে থাকবেন, অর্থাৎ কাজটা বারবার ঘটবে ভবিষ্যৎকালে, এখনো ঘটেনি, অতীতেও ঘটেনি, ভবিষ্যতে ঘটবে, সেই জন্য একে বলা হচ্ছে নিত্যবৃত্ত ভবিষ্যৎকাল। তাহলে আশা করছি বিষয়টি বোঝা গেছে, ঠিক আছে।